আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আমরা কেউ আর আসবো না। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 17ই মে 1973 সালে কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। তিনি গল্পকার ও ঔপন্যাসিক। প্রধানত কিশোর সাহিত্য লিখলেও বড়দের জন্যও লেখেন। তার লেখা বহু গল্প রেডিওতে নাট্যরূপ পেয়েছে। আনন্দমেলা, কিশোর ভারতী, শুকতারা, সন্দেশ সহ প্রায় সবকটি প্রথম শ্রেণীর শিশু কিশোর পত্রিকাতে একাধিক গল্প উপন্যাস লিখেছেন তিনি। ক্রিপ্টোজোলজিস্ট হেরম্যান সুদীপ্তকে নিয়ে লেখা তার অ্যাডভেঞ্চার উপন্যাসের সিরিজ পাঠক মহলে বিশেষভাবে পরিচিত। তিনি 15টি গ্রন্থের রচয়িতা। এর মধ্যে 12টি কিশোরদের জন্যে অ্যাডভেঞ্চার উপন্যাস বা গল্প সংকলন। ইংরেজিতেও অনুদিত হয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে তার উপন্যাস। প্রথম কিশোর উপন্যাস কৃষ্ণ লামার গুম্ফা প্রকাশিত হয় আনন্দমেলায়। প্রথম বড়দের উপন্যাস পরিক্রমণ প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দলোকে। শখ, বই পড়া, আড্ডা আর ভ্রমণ। আজকের গল্পটি নেওয়া হয়েছে লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা কালো ঘুড়ি নামক বইটি থেকে। আমাদের আজকের গল্পটির প্রমোশন করেছেন দ্য ইমাজিনেশন এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস। এই প্রোডাকশন হাউসের হাত ধরে একটি নতুন সাইলেন্ট সিরিজ রিলিজ করেছে যার নাম ডেথ পিকচার। এটির পরিচালনা করেছেন রাহুল দাস এবং সিরিজটি স্ট্রিম হচ্ছে দ্য ইমাজিনেশন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। আশা করব আপনারা সবাই দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। গল্পের সূত্রধার আমি কবিতা। গল্প পাঠে রাজদীপ। অনুকূলবাবুর ভূমিকায় রীতায়ন। শীতাংশুবাবুর ভূমিকায় দেবাশিস মুখার্জি। বাড়িওয়ালার ভূমিকায় গৌতম মুখার্জি। প্রমোটারের ভূমিকায় বরিশন। প্রমোটারের লোকের ভূমিকায় সোমনাথ। হেড মিস্ত্রি সৌরভ। ইলেকট্রিক মিস্ত্রি রোহন। প্যাকার্সের লোকের ভূমিকায় কৃষাণু। বঙ্কুর ভূমিকায় গৌরব এবং কেষ্টর ভূমিকায় শরদিন্দু। সমগ্র গল্পটির পরিচালনা ও সম্পাদনায় অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আমরা কেউ আর আসবো না। প্রমোটারের লোক দরজার সামনে দাঁড়িয়ে অনুকূলবাবুকে বললেন, নিন আপনার চাবি। তাহলে আবার দরজা খুলে দুগ্গা দুগ্গা বলে ফ্ল্যাটে ঢুকে পড়ুন। আমাদের লোক কাল এসে সব ঠিকঠাক করে দিয়ে গেছে। কল খুললেই জল, সুইচ টিপলেই বাতি জ্বলবে। আর কোনো অসুবিধা হলে আমাদের অফিসে ফোন করবেন, সঙ্গে সঙ্গে লোক চলে আসবে। ঠিক আছে? অনুকূলবাবু তার কথা শুনে মৃদু হেসে চাবি নিয়ে 100 টাকা তাকে মিষ্টি মুখ করার জন্য দিলেন। এটার আবার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, দেন। লোকটা চলে গেল। চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভিতর পা রাখতেই অনুকূলবাবুর বুক আনন্দে ভরে গেল। প্রমোটারের লোকেদের সাথে এর আগে 2 দিন এ ঘরে, এ ফ্ল্যাটে পা রেখেছিলেন তিনি। কিন্তু যখন তিনি দেখতে এসেছিলেন এটা তার নিজের ঘর ছিল না। এটা এখন তার নিজের ঘর, নিজের ফ্ল্যাট। এই কথা ভাবতেই কেমন যেন রোমাঞ্চ বোধ হচ্ছে তার। অনুকূলবাবু এমনই একটা দিনের জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন। একটা ছোট সংস্থায় সামান্য বেতনে চাকরি করেন তিনি। এই ফ্ল্যাটটা কেনার জন্য তিল তিল করে পয়সা জমিয়েছেন। শ্যামবাজার থেকে শিয়ালদাহ হেঁটে আপিস করেছেন। ঘনিষ্ঠ আত্মীয়দের বিয়েতে সোনার বদলে শাড়ি দিয়ে কাজ সেরেছেন। মেয়েকে স্ক্রিন টাচ মোবাইল দিতে পারেননি, ছেলেকে ল্যাপটপ দিতে পারেননি।
আরো কত কিছু কষ্ট ন্যায়ের বিনিময়ে এই ফ্ল্যাট। যদিও এই 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা শহরে নয়, শহরতলিতে। ফ্ল্যাটটাও 4 তলায় এবং লিফটও নেই, তবুও এই ফ্ল্যাটটা তার নিজের। শ্যামবাজারে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেখানকার মতো ভোর হলেই অন্য ভাড়াটিয়াদের সাথে ধাক্কাধাক্কি করে টাইম কলের লাইনে দাঁড়াতে হবে না। রাত 12টার পর কোনো ঘরে বাতি জ্বললে পরদিন সকালবেলা বাড়িওয়ালা দেখা হলে বলবেন না, হ্যাঁ, ইলেকট্রিক চার্জ এখন বেড়ে গেছে, সেটা আপনি জানেন তো অনুকূল বাবু? এখানে তেমন সব ব্যাপার নেই। এখানে কল খুললেই জল, সুইচ টিপলেই আলো, কেউ এখানে কিছু বলতে আসবে না। একটা ড্রয়িং রুম, 2টো বেডরুম, একটা কিচেন, বাথরুম আর একটা ছোট্ট ব্যালকনি। অনুকূলবাবু প্রথমে একবার পুরো ফ্ল্যাটটা ঘুরে নিলেন। তারপর কোনো ঘরের দরজা খুলতে লাগলেন, কোনো ঘরের জানলা বন্ধ করতে লাগলেন, কখনো বাতি জ্বালাতে নেভাতে লাগলেন, কখনো বা আবার জলের কল খোলা বন্ধ করতে শুরু করলেন। এ কাজগুলো তিনি যতটা না করতে লাগলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা তা পরখ করার জন্য, তার চেয়েও বেশি করতে লাগলেন মনের আনন্দে। তার নিজের বাড়ি বলে কথা। অনেকটা বাচ্চা ছেলেদের মতোই তিনি কাজগুলো করে চললেন। অনুকূলবাবু যখন তৃতীয়বারের মতো ড্রয়িং সংলগ্ন বেসিনের কলটা খুলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পিছন থেকে একটা গলার শব্দ শুনতে পেলেন। দাদা, নিশ্চয়ই এই ফ্ল্যাটটা আপনি নিলেন। অনুকূলবাবু মৃদু চমকে উঠে পিছনে তাকিয়ে দেখলেন, খোলা দরজা দিয়ে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়িয়েছেন এক ভদ্রলোক। বয়স অনুকূলবাবুর মতোই, বছর 50 হবে। শীর্ণকায়, চোখে চশমা, পরনে ধুতি পাঞ্জাবি, বেশ নিরীহ গোছের চেহারা। অনুকূলবাবু বললেন, আগে হ্যাঁ, আপনার পরিচয়টা? ভদ্রলোক হাত জোর করে নমস্কার করে বললেন, আমার নাম শীতাংশু বাগ। আমি এই ফ্লোরেই থাকি। আগেও 2 দিন আপনাকে ঢুকতে দেখেছি। আর যখন প্রমোটারের লোক আপনার হাতে চাবি তুলে দিল, তখনই অনুমান করলাম যে ফ্ল্যাটটা আপনি কিনে নিয়েছেন। তাই পরিচয় করতে এলাম আর কি। অনুকূলবাবু তাকে প্রতি নমস্কার জানিয়ে বললেন, তার মানে আপনি আমার প্রতিবেশী। আপনি নিজে পরিচয় করতে এলেন বলে বেশ ভালোই লাগলো। প্রমোটারের লোক ছাড়া এখানে আমার সাথে আর কারো চেনা জানা নেই। শীতাংশুবাবু হেসে বললেন, এখানে এখনো বেশি লোকের দেখা পাবেন না। ফ্ল্যাটগুলো সব বিক্রি হয়ে গেছে ঠিকই, তবে পয়সাওয়ালা লোকেরা ফ্ল্যাটগুলো কিনে তালাবন্ধ করে ফেলে রেখেছে। এ জায়গা আরও বেশি ডেভেলপড হলে ফ্ল্যাটগুলো আরও বেশি দামে বেচে মুনাফা করবে বলে। তার কথা শুনে অনুকূলবাবু বললেন, আমি কিন্তু পয়সাওয়ালা লোক নই মশাই, ছাপোষা মানুষ। অনেক কষ্ট করে ফ্ল্যাটটা কিনেছি, তাও কিনতে পারলাম কিছুটা সস্তায় পেলাম বলে। কিছুদিন বাদে স্ত্রী পরিবার সমেত উঠে আসবো এখানে। শীতাংশুবাবু শুনে বললেন, আমিও মশাই আপনারই মতো ছাপোষা মানুষ। গড়িয়াতে একটা বইয়ের দোকান ছিল, ওর থেকেই সংসার চালিয়ে পয়সা জমিয়ে ফ্ল্যাটটা কিনেছি। অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য। অনুকূলবাবু হেসে বললেন, তাহলে বলা যায় আমরা একই নৌকার যাত্রী। এরপর ভদ্রলোক চারপাশে তাকিয়ে বললেন, সারা বিল্ডিংয়ের মধ্যে আপনার এই ফ্ল্যাটটা সব থেকে ভালো। 4 তলা বলে উঠতে একটু কষ্ট ঠিকই, কিন্তু দক্ষিণ খোলা, বাইরে তাকালেই কি সুন্দর সবুজ চোখে পড়ে। 4 তলা বলেই কেবল টিভি, টেলিফোন, ইলেকট্রিকের তার,
চোখের সামনে নাচবে না। আকাশের চাঁদ, শরতের মেঘ এইসব তারে আটকাবেও না। জানলার পাশে শুয়ে উন্মুক্ত আকাশ দেখতে পারবেন, বুঝলেন? অনুকূলবাবু বললেন, ঠিক তাই, এসবের জন্যই তো এই ফ্ল্যাটটা পছন্দ হলো। ভদ্রলোক জানতে চাইলেন। তা কদিনের মধ্যে আসবেন এখানে? অনুকূলবাবু বললেন, আমি যেখানে থাকি মশাই, সেখান থেকে আজ উঠে আসতে পারলেই ভালো ছিল, তবে সপ্তাহখানেকের মধ্যেই চলে আসব। তার আগে ফ্ল্যাটে কিছু খুচরো কাজ বাকি আছে। এই ধরুন, এই ড্রয়িংয়ে একটা প্লাইউডের দেওয়াল আলমারি বসাবো, ওই কিচেনে, বাথরুমেও কিছু কাজ আছে, ইলেকট্রিকেরও আছে। এসব মিটলে তারপর মালপত্রগুলো তো আনতে হবে, সাজাতে হবে। পুরোনো দিনের ভারী ভারী জিনিস সব। কাল থেকে এসব কাজের জন্য লোক লাগাবো। কাঠের মিস্ত্রিও আসার কথা এখনই। তার কথা শুনে ভদ্রলোক বললেন, এইসব কাজ আপনারা আসার আগে একেবারে করিয়ে নেওয়াই ভালো। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই একটু শব্দ করে ঘরে ঢুকল একজন। তাকে দেখে অনুকূলবাবু বললেন, এই যে কাঠের মিস্ত্রিও এসে গেছেন। শীতাংশুবাবু বললেন, আপনি তবে কথা বলুন, আমি এখন আসি। অনুকূলবাবু বললেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মিস্ত্রিরা কাজ করবে, কিন্তু আমি তো আর রোজ আসতে পারবো না, অফিস আছে। সম্ভব হলে মাঝে মাঝে ওদের কাজ দেখে যাবেন। নিজের কাজ ভেবে দয়া করে প্রয়োজনে পরামর্শ দেবেন। এখানে তো আর আমার আর অন্য কেউ পরিচিত নেই। শীতাংশুবাবু বললেন, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমি নিশ্চয়ই আসব। এই বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। শীতাংশুবাবু চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কাঠের লোককে কোথায় কি করতে হবে বোঝালেন। মালপত্র সমেত কাঠের ফুল কন্ট্রাক্ট লোকটার। কাজ বুঝে নিয়ে সে চলে যাওয়ার পর দরজা জানলা বন্ধ করে অনুকূলবাবু যখন নিচে নামলেন, তখন বাইরে অন্ধকার নেমে এসেছে। শহরতলির জায়গা এখন বেশ ফাঁকা ফাঁকা। জলাজমি বুঝিয়ে এই উপনগরী গড়ে তোলা হচ্ছে। শীতের বেলা বাড়ি ফেরার বাস ধরার জন্য তাড়াতাড়ি বড় রাস্তার দিকে এগোলেন তিনি। কিছুটা এগোতেই রাস্তার পাশে একটা চায়ের দোকান, হ্যারিকেন জ্বলছে সেখানে। অনুকূলবাবু সে জায়গাতে আসতেই হঠাৎ দুজন লোক ঘুমটি ছেড়ে বেরিয়ে এলো। তাদের একজন অনুকূলবাবুর উদ্দেশ্যে বলল, দাদা, ওই চারতলার ফ্ল্যাটটা কিনলেন নাকি? অনুকূলবাবু প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে তাকালেন লোক দুটোর দিকে। তাদের পরনে চোঙা প্যান্ট, গায়ে টাইট শার্ট। একজনের হাতে বেশ কয়েকটা আংটি, আর অন্যজনের এক কানে একটা দুলো আছে। অনুকূলবাবু জবাব দিলেন, হ্যাঁ কিনলাম, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। দয়া করে যদি পরিচয়টা দেন। আংটি পরা লোকটা হেসে বলল, চিনবেন কি করে? আপনি তো এখানে নতুন এসেছে, তবে এখানে আমাদের সবাই চেনে। আমার নাম বঙ্কু, আর এই যে এ হলো কেষ্ট। আমরা হলাম বিশিষ্ট সমাজসেবী সমতল হালদারের লোক। পাড়া ভালো মন্দের খবর তো রাখতে হয় নাকি, তাই জানতে চাইলাম ফ্ল্যাটটা কি কিনছেন নাকি? কেষ্ট বলে লোকটা এরপর বলল, দাদা, একটু একটু চা খাবেন নাকি? অনুকূলবাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, না ভাই, আজ নয়, অন্যদিন খাবো। বাসটা নইলে মিস হয়ে যাবে। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। আবার নিশ্চয়ই দেখা হবে। আমি তো আর এই কদিনের মধ্যেই চলে আসছি এখানে। লোক দুটো এবার একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই দেখা হবে। বাড়ি ফেরার তাড়া আছে।
তাই অনুকূলবাবু আবার হনহন করে এগোলেন রাস্তার দিকে। মাঝে দুদিন ফ্ল্যাটে আসতে পারেননি অনুকূলবাবু। এক সেট চাবি মিস্ত্রিদের কাছে দেওয়া, কাজ করছে তারা। এদিন শনিবার, অফিস ফেরতা বিকেলবেলা। মিস্ত্রিরা কেমন কাজ করছে দেখার জন্য বিকেলবেলা ফ্ল্যাটে এলেন অনুকূলবাবু। দিনের শেষে মিস্ত্রিরা তখন যন্ত্রপাতি গোছাচ্ছে বাড়ি ফেরার জন্য। ড্রয়িং রুমে ঢুকেই দেয়ালের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে মিস্ত্রিদের জিজ্ঞেস করলেন, দেওয়াল আলমারির ফ্রেম ডান দিকের দেওয়ালের বদলে বাঁ দিকের দেওয়ালে কেন? আমি তো তোমাদের বুঝিয়ে দিয়েছি কোথায় কি লাগাতে হবে। হেড মিস্ত্রি জবাব দিল, আপনি ডান দিকে লাগাতে বলেছিলেন ঠিকই, কিন্তু প্রথম দিনে আপনার সাথে যে বাবু ছিলেন, যাকে আপনি আমাদের কাজ দেখতে বলেছিলেন, তিনি এসে বললেন ওটা বাঁ দিকে লাগালেই ঠিক হবে। তাদের কথা শুনে অনুকূলবাবুর এবার মনে পড়ে গেল শীতাংশুবাবুর কথা। অনুকূলবাবু তাকে প্রায় ভুলেই গেছিলেন, কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত দিতে গেলেন কেন? মনক্ষুণ্ণ হলেন অনুকূলবাবু। কিন্তু মিস্ত্রিদের তিনি কিছু বললেন না। সে অর্থে তাদের কোনো দোষও নেই। প্রথম দিন তো তাদের সামনেই তিনি ভদ্রলোককে মিস্ত্রিদের কাজ দেখতে বলেছিলেন। তবে এখন আর ফ্রেমটা খোলা যাবে না, দেয়াল ফুটো করা হয়েছে, রংচটা হয়ে যাবে জায়গাটা, কাজেই ওটা ওখানেই করতে হবে। এরপর সামান্য কিছু কথা বলে মিস্ত্রিরা ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। আর তার পরপরই শীতাংশুবাবু ফ্ল্যাটে ঢুকলেন। অনুকূলবাবুর দিকে তাকিয়ে হেসে তিনি বললেন, আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন যে আমি কেন দেয়াল আলমারিটা বাঁদিকে লাগাতে বললাম বলে। মিস্ত্রিরা বলল কাঁচ বসানো পাল্লা হবে। ভেবে দেখুন, জানলা দিয়ে কিন্তু সোজা রোদ এসে পড়ে ওই ডান দিকের দেয়ালে। ভিতরে কোনো রঙিন জিনিস থাকলে রোজ রোদ পড়ে পড়ে তার রং ঠিক নষ্ট হয়ে যাবে। বাঁদিকে সে সমস্যাটা হবে না। ঠিকই তো বলেছেন ভদ্রলোক, এই ব্যাপারটা তো চিন্তা করেননি অনুকূলবাবু। তিনি বললেন, ভালোই করেছেন ওদের ব্যাপারটা বলে, এটা আমার মাথায় আসেনি। শীতাংশুবাবু প্রথমে তার কথা শুনে আত্মপ্রসাদের হাসি হাসলেন, তারপর বললেন, ড্রয়িংটা কিভাবে সাজাবেন বলি। এই ড্রয়িংয়ের এই মাঝখানে একটা 5 ফুট বাই 4 ফুট ছোট কার্পেট, আর তার উপর একটা কাঠের টি টেবিল, আর তাকে ঘিরে একটা সোফা সেট। পূব দিকের দেওয়ালে একটা এলসিডি টিভি, আর পশ্চিমের দেওয়ালে একটা যামিনী রায় বা ওই রবীন্দ্রনাথের পেন্টিং। কাঁচের দেওয়াল আলমারির দুটো র্যাকে বই, শোপিস, ফটো ফ্রেম ইত্যাদি। দরজার কোণে একটা বাঁকুড়ার ঘোড়া অথবা ধাতুর একটা পরী বা গণেশ। বেশ ছিমছাম একটা ড্রয়িং রুম আর কি। ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন যেন নিজের ড্রয়িং রুম সাজানোর কথা বলছেন। শীতাংশুবাবুর কথা শুনে অনুকূলবাবু বললেন, আপনি ভালোই বলেছেন, কিন্তু আগে একান্ত প্রয়োজনীয় যে কাজগুলো করতে হবে সে ধাক্কা সামলে নি। এসবের জন্য ধার করতে হবে বলে মনে হয়, তারপর কি হবে দেখি। শীতাংশুবাবু বললেন, হবে হবে, ধীরে ধীরে সব হয়ে যাবে, অত ভাববেন না। ফ্ল্যাটটাই যখন হলো, তখন ধীরে ধীরে সব হয়ে যাবে। শীতাংশুবাবু এরপর বললেন, তাহলে এবার আমি আসি, আবার দেখা হবে। অনুকূলবাবু বললেন, আচ্ছা, আপনার ফ্ল্যাট কোনটা আর আপনার ফোন নাম্বারটা যদি দেন। শীতাংশুবাবু কয়েক মুহূর্ত চুপ থেকে জবাব দিলেন,
হ্যাঁ, আপনার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাট। তবে সেটা সারাদিন তালাবন্ধই থাকে। আমি তো সারাদিন বাইরে বাইরে থাকি। আমার পরিবার আসেনি এখানে, আর কোনো ফোন নাম্বারও আমার নেই। তবে যোগাযোগের কিন্তু কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, আমি আসবো। এ কথা বলে অনুকূলবাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। অনুকূলবাবু তারপর দরজাটা বন্ধ করে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কোথায় কি করা যায় ভাবতে লাগলেন। পরদিন থেকে ইলেকট্রিক মিস্ত্রিরাও কাজ করবে। কাল রোববার, তাদের নিয়ে সকালের দিকে একবার অনুকূলবাবু ফ্ল্যাটে আসবেন কাজ বোঝাতে। তারপর আবার তিনি আসবেন 3 দিন পর ইলেকট্রিকের কাজ বুঝে নিতে। অনুকূলবাবু মনে মনে সব পরিকল্পনা করছিলেন, হঠাৎ দরজাতে টোকা দেবার শব্দ হলো। শীতাংশুবাবু আবার ফিরে এলেন নাকি? অনুকূলবাবু দরজা খুললেন। না, শীতাংশুবাবু নয়, দাঁড়িয়ে আছে দুজন লোক। কেমন যেন চেনা লাগছে তাদের। অনুকূলবাবুর সন্দেহ কাটিয়ে একজন লোক বলল, কি চিনতে পারছেন? সেদিন সন্ধ্যায় চায়ের দোকানের সামনে দেখা হলো। আমি বঙ্কু, এই যে কেষ্ট। আমরা খোঁজ নিতে এলাম। এটা আমাদের একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। আমরা কোনো অসুবিধা হচ্ছে না তো? তেমন কিছু হলো না আমাদের জানাবেন, আমরা কিন্তু আছি আপনার সঙ্গে। অনুকূলবাবু এবার তাদের চিনতে পেরে হেসে বললেন, না, কোনো অসুবিধে হচ্ছে না। এখানে নতুন আসছি, আপনারাই তো ভরসা। তেমন কিছু হলে অবশ্যই জানাবো। কেষ্ট বলে লোকটা এরপর বলল, দাদা কটা ছিল দাদা? জানেন তো, আমরা আবার সমস্যা করি। এই ধরুন গিয়ে বেলার ডোনেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুষ্টদের জামা কাপড় বিলি, এর জন্য কিছু চাঁদা আপনাকে দিতে হবে। অনুকূলবাবু এবার তাদের আসার আসল উদ্দেশ্য বুঝতে পারলেন। তা নতুন পাড়ায় এলে এমন 200-500 টাকা চাঁদা দিতে হয় বলে শুনেছেন অনুকূলবাবু। তাই তিনি একটু ভেবে নিয়েই বললেন, আপনারা যখন সমাজ সেবার কাজ করেন তখন অবশ্যই দেব। আমি এদিকটা একটু সামলে নিই। মিস্ত্রি কাজে লেগেছে। আপনারা বরং এই বৃহস্পতিবার বিকেলেই আসুন, তখন দেব। বঙ্কু বলে লোকটা অনুকূলবাবুর কথা শুনে পান মশলা খাওয়া দাঁত বার করে হেসে বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের কোনো তাড়া নেই। আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না, আর আমরাও পালাচ্ছি না। আমরা না হয় বিশুদ বাড়ি আসবো। এখন চলি, গুড বাই দাদা। পরিকল্পনা মাফিক রবিবার সকালে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন অনুকূলবাবু। তারপর তিনি আবার এসে হাজির হলেন বৃহস্পতিবার। কিন্তু ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ দেখে অবাক হয়ে গেলেন তিনি। দেয়ালের যেখানে বাকেট, সুইচবোর্ড ইত্যাদি লাগাবার কথা, বাথরুমে, কিচেনে যেসব জায়গাতে প্লাগ পয়েন্ট ইত্যাদি করার জন্য তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন, তা সব অন্যদিকে, অন্য জায়গাতে বসানো হয়েছে। বিস্মিত অনুকূলবাবু ইলেকট্রিক মিস্ত্রিকে বললেন, তোমাদের তো কোথায় কি করতে হবে তা দেখিয়ে দিয়ে গেছিলাম, তোমরা তোমাদের খেয়াল খুশি মতো সব লাগিয়েছো কেন? মিস্ত্রি বলল, এক বাবু তো রোজ দুপুরবেলা এসে আমাদের কাজের তদারকি করতেন। আজ দুপুরেও তিনি এসেছিলেন। তিনি বললেন আপনি তাকে আমাদের কাজের তদারকি করতে বলেছেন। তিনি যখন যেমন বললেন তেমনই আমরা করেছি। আবার সেই দেয়াল আলমারির মতো ঘটনা। এবার স্পষ্টতই শীতাংশুবাবুর ওপর অসন্তুষ্ট হলেন অনুকূলবাবু। বাড়িটা তো অনুকূলবাবু, শীতাংশুবাবুর নয়। এ ধরনের নির্দেশ দেবার আগে শীতাংশুবাবুর ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল। আর এখন কিছু করার নেই, কাজ শেষ মিস্ত্রিদের। আর এরপরই ইলেকট্রিক মিস্ত্রি বলে উঠল, এই 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 তো বাবু চলে এসেছেন। ওনাকেই জিজ্ঞেস করুন যে আমরা ওনার কথা মতো কাজ করেছি কিনা। অনুকূলবাবু ফিরে তাকিয়ে দেখলেন শীতাংশুবাবু ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। মুখে একগাল হাসি।
মিস্ত্রিদের সামনে তাকে কিছু বলা সমীচীন হবে না মনে করে তিনি তাদের বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও। মিস্ত্রিরা ফ্ল্যাট ছেড়ে চলে যাবার পর অনুকূলবাবু বেশ একটু উষ্মা প্রকাশ করে শীতাংশুবাবুকে বললেন, আপনি আমাকে না জিজ্ঞেস করে মিস্ত্রিদের এভাবে কাজ করতে বলেছেন কেন? শীতাংশুবাবু যেন তার উষ্মা গায়েই মাখলেন না। তিনি হেসে বললেন, ভেবে দেখুন, আপনি যদি সুইচ বোর্ডটা ওই পূব দিকের জানলার পাশে বসান, তবে অসতর্ক মুহূর্তে সুইচ টিপতে গিয়ে জানলার কোণে বাড়ি খেতে পারেন। লাইটের বাকেট যেখানে বসাতে বলেছিলেন সেখানে রান্নাঘরের ধোঁয়া লেগে ঝুল জমবেই। আর গিজারের প্লাগ পয়েন্টটা, ও বাবা, আপনার দেখানো জায়গাতে বসালে শাওয়ার খুললে তো সেখানে জলের ছিটে পড়তোই পড়তো। বেশ কিছুক্ষণ ধরে শীতাংশুবাবু যুক্তি সাজিয়ে ব্যাখ্যা দিয়ে গেলেন কেন তিনি ওইসব নির্দেশ মিস্ত্রিদের দিয়েছেন সে প্রসঙ্গে। তারপর অনুকূলবাবুর দিকে তাকিয়ে বললেন, কি আমি ঠিক বললাম কি না? শীতাংশুবাবু হয়তো সঠিক কথাই বলছেন, তবে তা অনুকূলবাবুকে জানানো উচিত ছিল। বাড়িটা তো অনুকূলবাবু। মনে মনে একটু ক্ষোভ হলেও অনুকূলবাবু কাউকে চট করে কটু কথা বলতে পারেন না। তাছাড়া এখন যা হবার হয়ে গেছে, তাই তিনি মনের অসন্তোষ আর তেমনভাবে প্রকাশ না করে শুধু বললেন, ঠিক আছে, তবে আপনার পরিকল্পনা আমাকে আগাম বললে ভালো করতেন। অনুকূলবাবু এরপর এই ভেবে মনে মনে আশ্বস্ত হলেন যে কাঠের কাজ, ইলেকট্রিকের কাজ শেষ। শীতাংশুবাবু এ ব্যাপারে আর কোনো নির্দেশ দিয়ে গোলযোগ পাকাতে পারবেন না। শীতাংশুবাবু কিন্তু তারপর আর দাঁড়ালেন না। যেমন হট করে এসেছিলেন তেমনি হট করে যাই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। অনুকূলবাবু মনে মনে ভাবলেন, লোকটা বড় অদ্ভুত, নইলে পরের ফ্ল্যাট নিয়ে কেউ এত মাথা ঘামায়? আর এর কিছুক্ষণের মধ্যে দরজায় টোকা দেবার শব্দ শুনে তিনি দরজা খুলে দেখলেন সেই বঙ্কু আর কেষ্ট বলে দুজন এসে হাজির হয়েছে। বঙ্কু তার উদ্দেশ্যে বলল, এসে হয়েছি দাদা, আজ আপনি আমাকে আসতে বলেছিলেন, আমরা কিন্তু কথার খেলাপ করি না। অনুকূলবাবু হেসে বললেন, আমার খেয়াল আছে। তারপর হেসে পকেট থেকে দুটো 500 টাকার নোট বার করে তাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন আপনাদের টাকা। লোক দুটো টাকা দেখে একবার পরস্পরের মুখ চাওয়াচাই করার পর বলল, একে দিচ্ছেন দাদা? এতে তো শ্মশান যাত্রা ধূপকাঠিও কেনা যাবে না। অনুকূলবাবু তাদের কথায় বিব্রত বোধ করে বলল, মানে কত দিতে হবে তাহলে? বঙ্কু বলল, দাদা টপ ফ্লোর তো, তার আবার লিফটও নেই, আমরা অবিবেচক নেই, 10,000 দিলেই হবে। গ্রাউন্ড ফ্লোর হলে 20,000 নিতাম। 10,000? কি বলছে এই লোকগুলো? অনুকূলবাবু বিস্মিত হয়ে গেলেন তাদের কথা শুনে। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, কিন্তু দাদা, আমার তো অত টাকা দেবার সামর্থ্য নেই। আমি সামান্য চাকরি করি, সারা জীবন টাকা জমিয়ে অনেক কষ্টে এই ফ্ল্যাটটা কিনেছি। এ কথা শোনার পর কেষ্ট বলল, বেশি তো চাইনি দাদা, মাত্র 1%। 10 লাখের ফ্ল্যাটে 10,000 তো 1%ই হয়। আমরা তো শুনেছি 10 লাখ নয়, আসলে আপনি 7 লাখে কিনেছেন ফ্ল্যাটটা, ওদিকে 3 লাখ বেঁচে গেছে আপনার। তো ধরে নিন ওই বেঁচে যাওয়া টাকা থেকে 10,000 টাকা আপনি সমাজ সেবায় দান করছেন। লোক দুটো যে খবরাখবর নিয়েই এসেছে তা বুঝতে পারলেন অনুকূলবাবু। ফ্ল্যাটটা অনেকদিন পড়েছিল বলে সত্যি প্রমোটার 7 লাখে ছেড়ে দিয়েছে ফ্ল্যাটটা। অনুকূলবাবু তাদের কি বলবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। তাকে চুপ দেখে বঙ্কু এবার বলল, আরে ঘাবড়াবেন না দাদা, দরকার হলে 12 মাস ধরে 1,000 টাকা করে ইনস্টলমেন্ট দেবেন। সেক্ষেত্রে 2-1 টাকা বেশি দিতে হবে আপনাকে। আপনার জন্য এটুকু আমরা করতেই পারি।
অনুকূলবাবু বিড়বিড় করে বললেন, আমার যা ছিল সবই এই ফ্ল্যাট কিনতে ঢেলেছি, এখনো অনেক খরচ বাকি। অত টাকা দেবার ক্ষমতা আমার নেই। কেষ্ট বলল, টেনশন করবেন না দাদা, ওটা শরীর খারাপ হবে। আর ধরে নিন প্রমোটারের কাছে 10,000 বাকি আছে আপনার, সেটাই আপনি দিচ্ছেন। বঙ্কু বলল, কানফুলের শাহবাবুকে একবার জিজ্ঞেস করে দেখুন, আমরা 20 চাইতে উনি ঝক্কাস করে 30 বার করে দিয়েছিলেন। অবশ্য তার লাভটা উনি হাতে নাতে পেয়েছিলেন কিছুদিনের মধ্যেই। সাউল লোহার ব্যবসা, অকশনে লোহা কেনেন, সেবার যখন কানকাটা কানুর দলবল ওর ওপর রাস্তার মোড়ে হামলা চালালো, তখন পাড়ার শান্তি বজায় রাখতে, প্রতিবেশীকে বাঁচাতে আমরাই তো এগিয়ে এলাম। দুটো পেটো সব পাতলা, কানু আর ভয়ে পাড়ায় ঢোকে না। তাদের কথা শুনে অনুকূলবাবু ঢোক গিলে বললেন, আমার কাছে সত্যি টাকা পয়সা তেমন নেই, তবু আমি একবার ভেবে দেখি আপনাদের সমাজ সেবায় আমি কি সাহায্য করতে পারি। বঙ্কু তার ডান কানের সোনার দুলে হাত বুলিয়ে বলল, হ্যাঁ ভাবুন, টেনশন লেনে গানি দেনে গা, ভালো থাকবেন, আমরা একদিন পরে আসবো, চল চল চল। এই বলে ল্যান্ডিং ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তারা। অনুকূলবাবু দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তার হঠাৎ মাথায় এলো, শীতাংশুবাবুকে ব্যাপারটা জানালে কেমন হয়। তিনি তাকালেন উল্টো দিকের ফ্ল্যাটের দরজার দিকে, কিন্তু সে দরজা বাইরে থেকে তালা বন্ধ। ভদ্রলোকের আবার ফোন নম্বর নেই, কাজেই তাকে ধরতে পারলেন না অনুকূলবাবু। মাঝে 3 দিন কেটে গেল। ফ্ল্যাটে কাঠ আর ইলেকট্রিকের যা কাজ ছিল তা শেষ হয়ে গেছে। এবার ফার্নিচারগুলো পাঠাবার পালা। অনুকূলবাবুর সাথে আর যোগাযোগ হয়নি শীতাংশুবাবু। তথাকথিত সেই সমাজসেবক যাদের দুটো পেটোতে সব পাতলা, তাদের ব্যাপারে 2-4 জন অফিস কলিগ আর পরিচিত জনেদের সাথে আলোচনা করেছিলেন অনুকূলবাবু। সবাই তাকে পরামর্শ দিয়েছেন, নতুন জায়গাতে গিয়ে ও ধরনের লোকেদের সাথে ঝামেলা করে লাভ নেই। তবে 10,000 নয়, ওরা অমন বেশি ডিমান্ড করে থাকে। ওদের সাথে ঠিকমতো দর কষাকষি করতে পারলে শেষ পর্যন্ত নাকি ওরা 4-5-এই রাজি হয়ে যাবে। এই তো শীতাংশুবাবুর ভাইরা যখন সোনারপুরে বাড়ি কিনেছিল, তখন স্থানীয় ক্লাবের ছেলেরা LCD টিভি চেয়েছিল। শেষ পর্যন্ত রফা হলো পোর্টেবল টিভিতে। অনুকূলবাবু ঠিক করেছেন তিনি 4 খুব বেশি হলে 5,000 পর্যন্ত উঠবেন। এই টাকা দেবার জন্য অবশ্য অফিসের কোঅপারেটিভ থেকে লোন করতে হবে তাকে। মন না চাইলেও বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একদিন সকালে অনুকূলবাবু প্যাকার্স নামে এক কোম্পানিকে দিয়ে একটা খাট আর কিছু আসবাবপত্র পাঠিয়ে দিলেন তার ফ্ল্যাটে। আজকাল প্যাকার্সের মতো বেশ কিছু কোম্পানি গড়ে উঠেছে কলকাতাতে, যারা শিফটিংয়ের সময় মালপত্র এক বাড়ি থেকে নিয়ে অন্য বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করে, জিনিসগুলোকে নির্দিষ্ট স্থানে বসিয়েও দেয়। ঝামেলা এড়াতেই তাই প্যাকার্সে শরণাপন্ন হয়েছিল অনুকূলবাবু। দুপুরবেলা প্যাকার্সের লোকজন চাবি ফেরত দিয়ে পেমেন্ট নিয়ে যাবার সময় জানিয়ে দিয়ে গেল যে অনুকূলবাবুর কথা মতো তারা ফ্ল্যাটে গিয়ে জিনিসগুলো তারা যথাযথ স্থানে বসিয়ে এসেছে। বিকেলবেলা তার জিনিসপত্রগুলো সত্যিই ঠিকঠাক পৌঁছেছে কি না তা দেখার জন্য ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলেন অনুকূলবাবু। রাস্তা জ্যাম ছিল। অনুকূলবাবু যখন ফ্ল্যাটের দরজায় পৌঁছালেন, ঠিক তখনই বাইরে চুপ করে শীতের সন্ধ্যা নামল। অনুকূলবাবু দরজা খুলে ফ্ল্যাটের ভিতর ঢুকলেন। ড্রয়িং রুমে আপাতত তিনি একটা বুক সেলফ রাখবেন, সেটা তার বলে দেওয়া জায়গা মতো ঠিকঠাক লোকগুলো বসিয়েছে বলে অনুকূলবাবু খুব খুশি হলেন। ছোট বেডরুমের দরজার পাশে স্টিলের আলমারিটাও ঠিক মতো রেখেছে তারা।
কিন্তু বড় বেডরুমে ঢুকেই অনুকূলবাবু থমকে গেলেন। খাটটাকে উত্তর দিকের জানলার পাশে রাখতে বলেছিলেন তিনি, সেটা লোকগুলো রেখে গেছে দক্ষিণের দেওয়ালের গায়ে। মুহূর্তের মধ্যে অনুকূলবাবুর মনে একটা সন্দেহ উঁকি দিল। সঙ্গে সঙ্গে তিনি মোবাইল বার করে ফোন করলেন প্যাকার্সে। অনুকূলবাবু যা ভেবেছিলেন ঠিক তাই। কোম্পানির লোক বলল, খাটটা আমরা জানলার পাশেই বসাতে যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির একজন লোক এসে বললেন খাটটা জানলার পাশে নয়, দক্ষিণের দেওয়ালের গায়ে বসাতে। অনুকূলবাবু বললেন, আপনাদের সাথে আমার কথা হয়েছে, আপনারা একবার আমাকে জিজ্ঞেস করবেন তো। প্যাকার্সের লোক জবাব দিল, আমরা ভেবেছি আপনি ব্যাপারটা জানেন। ওই ভদ্রলোক আবার এও বললেন যে তার নাকি ব্রঙ্কাইটিসের ধাত আছে, শীতকালে উত্তরের জানলার পাশে খাট থাকলে তার সে সমস্যা বাড়বে। আপনাদের পারিবারিক সমস্যা আপনারা মিটিয়ে নিন। এই বলে সম্ভবত বিরক্ত হয়ে ফোনের লাইনটা কেটে দিল প্যাকার্সের লোকটা। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ হতবম্বের মতো খাটের দিকে চেয়ে রইলেন অনুকূলবাবু। জিনিসটাকে খাট বলা হলেও সেটা আসলে অনুকূলবাবুর ঠাকুরদার আমলের একটা বিশাল ভারী পালঙ্ক। সেটাকে ঠেলে সরানো 2-4 জন লোকের কম্য নয়। খোলা সেট করতেও অনেক হাঙ্গামা, তার জন্য লোকও ডাকতে হবে। এদিকে আবার অনুকূলবাবুর স্ত্রী বাস্তুশাস্ত্র মানেন। তিনি অনুকূলবাবুকে পই পই করে বলে দিয়েছিলেন পালঙ্ক যেন দেওয়াল ঘেঁষে না রাখা হয়। গৃহপ্রবেশের দিন এই ব্যাপারটা তার চোখে পড়লেই ঝামেলার এক শেষ। অনুকূলবাবু এবার সত্যি চটে গেলেন শীতাংশুবাবুর ওপর। অনেক হয়েছে, আর নয়। লোকটা শেষে তার বেডরুমেও হানা দিয়েছে। এরকম কিছু লোক থাকেন যারা অন্যের ব্যাপারে নাক গলাতে ভালোবাসেন। আর কদিনের মধ্যেই অনুকূলবাবুর পুরো পরিবার উঠে আসছে ফ্ল্যাটে। হয়তো তখন তিনি অযাচিতভাবে এমন কিছু করে বসবেন যাতে তার পরিবারে অশান্তি শুরু হবে। তার আগেই লোকটাকে থামাতে হবে। এসব কথা ভাবতে ভাবতে উত্তেজিত হয়ে উঠলেন অনুকূলবাবু। আর এর কিছুক্ষণের মধ্যেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন শীতাংশুবাবু। শীতাংশুবাবু প্রতিদিনের মতোই অনুকূলবাবুর উদ্দেশ্যে প্রথমে হাসলেন। অনুকূলবাবু কিন্তু তাকে দেখে হাসলেন না। ভদ্রলোক তা দেখে জানতে চাইলেন, আপনার মুখে তো গম্ভীর কেন? কিছু হয়েছে নাকি? অনুকূলবাবু বললেন, হ্যাঁ হয়েছে। যারা ফার্নিচার সাজাতে এসেছিল তাদের পালঙ্কটা আপনি দেওয়াল ঘেঁষে রাখতে বলেছিলেন। ও, এই ব্যাপার। আমি ভাবলাম অন্য কিছু হয়েছে। জানলার পাশে খাট রাখলে শীতকালে উত্তরের বাতাস লাগবে যে। এই বলে হাসলেন শীতাংশুবাবু। কিন্তু শীতাংশুবাবুর এই হাসিটা মনে হয় আগুনে ঘৃতাহুতির কাজ করল। অনুকূলবাবু উত্তেজিতভাবে বলে উঠলেন, আপনি মশাই কি ভেবেছেন বলুন তো? আপনি এসব নির্দেশ দেবার কে? কেন এভাবে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করছেন? এই কথা শুনে হাসি মিলিয়ে গেল শীতাংশুবাবু। তিনি আমতা আমতা করে বলার চেষ্টা করলেন, আমি তো এই ফ্ল্যাটটাকে নিজের মতো ভেবেই যাতে ভালো হয় তাই করতে বলেছি। এতে অনুকূলবাবু আরো ক্ষেপে চিৎকার করে উঠলেন, অন্যের বাড়িকে নিজের বাড়ি ভাবলেই হলো? এ বাড়িটা আপনার নয়, আমার। অনেক কষ্ট করে নিজের পয়সা খরচ করে কিনেছি। দোহাই আপনার, আপনি আর আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। মনে রাখবেন, এ বাড়িটা আমার, আমার। এই শেষ আমার শব্দটা বেশ জোর দিয়ে বললেন অনুকূলবাবু। শীতাংশুবাবুর মাথাটা বুকের কাছে নেমে এলো। এবার যেন তিনি অস্পষ্টভাবে বললেন, তাই তো, তাই তো, বাড়িটা তো আপনারই। ঠিক ঠিক। তারপর ধীরে ধীরে পা ফেলে বাইরের ব্যালকনির অন্ধকারে গিয়ে দাঁড়ালেন তিনি। একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। এর আগে কখনো কোনো ভদ্রলোকের সাথে এমন রূঢ় ব্যবহার করেননি অনুকূলবাবু। নিজের ব্যবহারেও বেশ হতভম্ব তিনি। শীতাংশুবাবু অন্ধকারে দাঁড়িয়ে আছেন। তাকে এরপর কি বলা উচিত ঠিক বুঝে উঠতে পারছিলেন না অনুকূলবাবু।
ঠিক এই সময় দরজায় ক্যাঁচ করে একটা শব্দ হলো। দরজা ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করলো সেই সমাজসেবীদ্বয়। বঙ্কু নামের লোকটা অনুকূলবাবুর উদ্দেশ্যে হেসে বললেন, দাদা আমরা এসে গেছি। অনুকূলবাবু বললেন, হ্যাঁ আসুন। তারপর আর বাক্য ব্যয় না করে পকেট থেকে টাকা বার করে এগিয়ে দিলেন। বঙ্কু টাকাটা হাতে নিয়ে গুনে বলল, ও বুঝেছি, 4,000 করে বছরে 3টি ইনস্টলমেন্ট, 12,000, তাই তো? অনুকূলবাবু বললেন, না, ইনস্টলমেন্ট নয়, ওটাই দিলাম। কেষ্ট বলল, কি কি দিচ্ছেন দাদা? মাত্র 4,000? অনুকূলবাবুর লোকগুলোর সাথে বেশি কথা বলতে ইচ্ছা করছে না। তিনি পকেট থেকে আর একটা 1,000 টাকার নোট বার করে এগিয়ে দিয়ে বললেন, এই যে, এটাই আমার শেষ সামর্থ্য, এটা রাখুন, আর সম্ভব নয়। বঙ্কু বলল, কিন্তু আমাদের রেট তো 10,000, ওটা তো দিতে হবে আমাদের। অনুকূলবাবু বললেন, বললাম তো, আর সম্ভব নয়। তার কথা শুনে বঙ্কুর পাশে দাঁড়ানো কেষ্ট বঙ্কুর উদ্দেশ্যে বলল, দেখছিস কি ভিখারি পার্টি রে বাবা। শীতাংশুবাবুর ব্যাপারটাই এমনিতেই মেজাজটা খারাপ হয়েছিল অনুকূলবাবু। ভিখারি শব্দটা কানে যেতেই তিনি আর নিজেকে সামলাতে না পেরে বলে উঠলেন, ভিখারি আমি না, আপনারাই তো ভিক্ষা করতে বেরিয়েছেন। সমাজ সেবা করতে হলে নিজেদের পয়সাতে করুন। ও টাকা নিলে নিন, নইলে যান এখান থেকে, আমাকে শান্তি দিন। তার কথা শুনে বঙ্কু বলে উঠল, ওই ওই, আপনাকে শান্তি দেওয়ার জন্যই তো টাকাটা চাইছি। 10,000 না দিলে বরং এখানেই অশান্তি শুরু হবে। অনুকূলবাবু উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমাকে ভয় দেখাচ্ছেন? কি অশান্তি হবে শুনি? বঙ্কু আর তার সঙ্গী কেষ্ট এবার হেসে উঠল। আর এরপরই হঠাৎ কেষ্টর হাতে কোমরের নিচ থেকে উঠে এলো একটা লম্বা ছুরি। সেই ছুরিটা অনুকূলবাবুর নাকের ডগায় নাচিয়ে বলল, কি অশান্তি হবে এটা টাকা না দিলে বুঝবেন। টাকা বের করুন। অনুকূলবাবু এবার ভয় পেয়ে গিয়ে বললেন, আপনারা এসব কি করছেন? আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করবো। বঙ্কু নামের লোকটা হিসিস করে বলে উঠল, চেঁচান, আরো জোরে চেঁচান। এ ফ্ল্যাটে কেউ থাকে না, আপনার কেউ আদে আসবে না। এই বলে এসে খামচে ধরলো অনুকূলবাবুর জামার কলার। অনুকূলবাবু আতঙ্ক চিৎকার করে উঠলেন, এসব আপনারা কি করছেন? বঙ্কু অট্টহাস্য করে বলে উঠল, চেঁচান চেঁচান, যত জোরে ইচ্ছে চেঁচান, কেউ আসবে না এই ফ্ল্যাটে আপনাকে বাঁচাতে, কেউ থাকে না এখানে। ঠিক এই সময় একটা গলা শোনা গেল, কেউ একজন আসবে। বারান্দা ছেড়ে ঘরে ঢুকেছেন শীতাংশুবাবু। অনুকূলবাবু এতক্ষণ তার উপস্থিতি ভুলেই গিয়েছিলেন। তার গলা শুনে কেষ্ট বলে উঠল, তারপর পিছন ফিরে তাকালো শীতাংশুবাবুর দিকে। কিন্তু তার পর মুহূর্তেই একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল তার মুখে। বঙ্কুও ফিরে তাকালো শীতাংশুবাবুর দিকে। তার চোখ মুখে ফুটে উঠল একই রকম ভাব। আর এরপরই শীতাংশুবাবু ধীরে ধীরে এগোতে লাগলেন তাদের দিকে। বঙ্কুর হাতটা খসে পড়ল অনুকূলবাবুর গলার থেকে। বিস্মিত অনুকূলবাবু খেয়াল করলেন, বিস্ময় নয়, কেমন যেন একটা আতঙ্কর ভাব জেগে উঠতে শুরু করেছে বঙ্কু আর কেষ্টর মুখে। তারা দরজার দিকে পিছু হাঁটতে শুরু করেছেন। কিন্তু এরপরই শীতাংশুবাবু ক্ষিপ্র গতিতে গিয়ে দরজা আগলে দাঁড়ালেন। কেষ্ট এবার একটা ভয়ঙ্কর কাজ করলো। অনুকূলবাবু তা দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন, এসব আপনারা কি করছেন? কেষ্ট ছুরিটা সজোরে ছুঁড়ে মারল শীতাংশুবাবুকে। সেটা তার পাঁজরে গিয়ে আমূল বিদ্ধ হলো। অনুকূলবাবু ভয় পেয়ে গেলেও শীতাংশুবাবু কিন্তু হেসে উঠলেন।
তারপর কিছুই যেন হয়নি এমনভাবে ছুরিটা পাঁজর থেকে টেনে খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এগোতে লাগলেন বঙ্কু আর কেষ্টর দিকে। এবার উল্টে আতঙ্কে চিৎকার করে উঠলো তারা দুজন। দুজনের মুখে যেন ভয়ে রক্ত শূন্য হয়ে গেছে। শীতাংশুবাবু এগোচ্ছেন তাদের দিকে। তিনি তখন তাদের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। এমন সময় তারা দুজন প্রবল আতঙ্কে ছুটল অন্ধকার ব্যালকনির দিকে। তারপর ব্যালকনির রেলিং টপকে চারতলা থেকে শটান ঝাঁপ মারল নিচে। ব্যালকনির অন্ধকার থেকে ভেসে এলো তাদের আর্তনাদ। অনুকূলবাবু হতভম্ব। ব্যাপারটা কি হলো তার বোধগম্য হচ্ছে না। শীতাংশুবাবু ফিরে তাকালেন অনুকূলবাবুর দিকে, তারপর বললেন, একটা মানুষ কত কষ্ট করে, কত আশা নিয়ে ঘর বাড়ি করে তা আমি জানি, আর এই লোকগুলো তাদের শান্তি কেড়ে নেয়। আর এরপর তিনি হেসে বললেন, আপনাকে আমি অনেক বিব্রত করেছি। আসলে আমিও ফ্ল্যাটটাকে সত্যি নিজের বলে ভাবতে শুরু করেছিলাম। তাই কিছু ভুল করে ফেলেছি, ক্ষমা করবেন আমাকে। এবার আপনি পরিবার নিয়ে এখানে শান্তিতে থাকুন। আমি চলি, ভয় নেই, ওরা আর আসবে না, আমরা কেউ আর আসবো না। বিস্মিত হতভম্ব অনুকূলবাবু জিজ্ঞেস করলেন, ওই গুন্ডাগুলো আপনাকে দেখে এমন ভয় পেল কেন? আপনি কি ম্যাজিশিয়ান, নাকি কোনো ভেদকি জানেন যে ওই ছুরিতে কিছু হলো না? জামার নিচে কিছু পড়া আছে নাকি? দরজা ঠেলে বাইরে যাওয়ার আগে কয়েক মুহূর্তের জন্য থেমে শীতাংশুবাবু বললেন, ওরা ভয় পেল ওদের কৃতকর্মের জন্য না। আমি ম্যাজিশিয়ান বা ওই ধরনের কোনো লোক নই। আসি। শীতাংশুবাবু, শীতাংশুবাবু, ও শীতাংশুবাবু, শীতাংশুবাবু। এই বলে তার পিছনে ডাকতে ডাকতে অনুকূলবাবুও বাইরে বেরিয়ে এলেন। কিন্তু বাইরের ল্যান্ডিং, সিঁড়ি, কোথাও শীতাংশুবাবু নেই। তিনি যেন হাওয়ার মতন মিলিয়ে গেছেন। শীতাংশুবাবুর আর দেখা পেলেন না অনুকূলবাবু। পুরো ঘটনায় ধাতস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগলো তার। পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত রহস্যময় লাগছে তার কাছে। 3-4 পর তিনি হাজির হলেন তার প্রমোটারের কাছে। টুকটাক নানা কথা বলার পর তিনি বেশ কায়দা করে প্রমোটারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি শীতাংশু বাগ নামের কোনো ভদ্রলোককে চেনেন? নামটা শুনে সে প্রমোটার মৃদু বিস্মিত হয়ে অনুকূলবাবুকে প্রশ্ন করলেন, আপনি এই নাম জানলেন কিভাবে? অনুকূলবাবু তার প্রশ্নের জবাব না দিয়ে বললেন, তার মানে আপনি তাকে চেনেন? প্রমোটার ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, আমি তাকে চিনতাম। সত্যি কথা হলো, আপনার ফ্ল্যাটটা উনিই প্রথমে বুক করেছিলেন। টাকা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। পজেশন না নিয়েও তিনি আনন্দে রোজ একবার আমার কাছে এসে চাবি নিয়ে ওই ফ্ল্যাটটা দেখে আসতেন। একটা এমন ফ্ল্যাটের বহু দিনের শখ ছিল তার। অনেকদিন ধরে তিনি টাকা জমিয়েছিলেন এর জন্য। রোজ ফ্ল্যাটটা দেখে যখন আমাকে চাবি ফেরত দিতে আসতেন, তখন আমাকে বলতেন ফ্ল্যাটের ভেতরটা সাজাবার জন্য কি কি পরিকল্পনা তিনি করেছেন। সবই ঠিকঠাক চলছিল। তখন আর সপ্তাহখানেকের মধ্যে বকেয়া টাকা শোধ করে তার ফ্ল্যাটটা পাকাপাকিভাবে নিয়ে নেওয়ার কথা। কিন্তু বছরখানেক আগে ঠিক তখনই একদিন একদিন কি থামলেন কেন? বলুন। উত্তেজিতভাবে প্রশ্ন করলেন অনুকূলবাবু। একটু থেমে প্রমোটার ভদ্রলোক বললেন,
আজ আর ব্যাপারটা বলতে আমার ভয় নেই। একটা শয়তান মারা গেছে, অন্যটা সিট তারা ভেঙেছে। আপনি হয়তো শুনেছেন যে কদিন আগে বিল্ডিং থেকে রাতের বেলায় দুজন পড়ে গিয়েছিল, বঙ্কু আর কেষ্ট, নাম করা দুই গুন্ডা। ওরাই এসে সেদিন ধরেছিল শীতাংশুবাবুকে, 20,000 টাকা দাবি করে তাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছিল। চাবি ফেরত দিতে এসে তিনি ব্যাপারটা জানিয়েছিলেন আমাকে, কিন্তু ওই চাপটা নিতে পারেননি ভদ্রলোক। বাড়িতে ফিরেই হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাবার পথেই সব শেষ। অনুকূলবাবু তার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার কানে বাজতে থাকলো শীতাংশুবাবুর সেই দিনের কথাগুলো। এবার আপনি পরিবার নিয়ে এখানে শান্তিতে থাকুন। আমি চলি, ভয় নেই, ওরা আর আসবে না, আমরা কেউ আর আসবো না। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আমরা কেউ আর আসবো না। গল্পটি ভালো লাগলে আপনারা আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মন্তব্য। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহকালে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন ও সুস্থ রাখুন। দেখা হবে আবার আগামী গল্পে। ধন্যবাদ।